জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি সরকারিভাবে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে ঘোষণা করেছেন যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের 24 ঘন্টার মধ্যে আসাম ছেড়ে বাংলাদেশে ফিরে যেতে হবে। আর যদি কেউ না যায় তাহলে অবিলম্বে তাদের গ্রেফতার করে 3 বছর জেল অথবা ডিটেনশন ক্যাম্পে রেখে তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অর্থাৎ এই মুহূর্তে আসামে অবৈধ বাংলাদেশিদের সামনে দুটি মাত্র পথ রয়েছে, হয় স্বেচ্ছায় ফিরে যাও, নয়তো 3 বছর ডিটেনশন ক্যাম্পে রেখে তারপর সেই বাংলাদেশেই ছুঁড়ে ফেলা হবে। মোদ্দা কথা হলো, যে কোনো মূল্যে অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে তাড়ানোই হবে, কোনো রকম নিস্তার নেই। তবে প্রশ্ন উঠছে, এভাবে সরকারিভাবে কি এই রকম ঘোষণা করা যায়? মাত্র 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেশ ছাড়া করার এই রকম আইন কি আদৌ আছে? আদালত বা ট্রাইব্যুনাল ছাড়া বা কোনো রকমের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে মাত্র 24 ঘন্টা সময় দিয়ে কাউকে কিভাবে দেশ ছাড়া করা যায়? মানবাধিকার বলেও তো একটা কথা আছে, অবৈধ হলেও তাদের তো মানবাধিকার থাকার কথা। অবশ্য এই সব কটা প্রশ্নকে একেবারে সোজা ব্যাটে খেলেছেন হেমন্ত বিশ্ব শর্মা। তিনি 75 বছরের পুরনো এমন একটা আইনকে সামনে এনেছেন যে আইন অনুযায়ী সত্যিই এটা ঘটানো সম্ভব, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত এর পক্ষে কথা বলেছেন। এই আইনটি নেহেরু সরকারের সময় তৈরি করা হয়েছিল, কিন্তু তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ, চাপ এবং আপত্তির কারণে কখনোই বাস্তবে ব্যবহার করা হয়নি। চেষ্টা হলেও বাধা এসেছে, ব্যবহার করতে দেওয়া হয়নি। আর এখন আসামের এই দুঃসময়ে নেহেরুর সেই পুরনো আইনকেই ব্যবহার করতে চাইছেন আজকের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তাই এখন লাখ টাকার প্রশ্ন হলো, কি সেই আইন? নেহেরু সরকার কি সত্যিই এরকম কোনো আইন প্রণয়ন করেছিলেন? তাহলে কংগ্রেস এতদিন এই আইনটাকে ব্যবহার করেননি কেন? আর এই আইন অনুযায়ী কি সত্যিই কোনো কোর্ট বা ট্রাইব্যুনাল ছাড়াই লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেশ ছাড়া করা সম্ভব হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আজ আসামে যা হচ্ছে তা কি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা যাবে? এই সব কটা প্রশ্নের গভীর বিশ্লেষণ থাকবে আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা অত্যন্ত সেন্সিটিভ, তাই আপনাদেরকে অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, এই ভিডিওটা বানানোর সময় আসামের বিভিন্ন এলাকা থেকে একের পর এক এই রকম দৃশ্য সামনে আসছে। লোকজন দলে দলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু সীমান্তেও হাজার হাজার মানুষের বাংলাদেশ অভিমুখী যাত্রার ছবিও কিন্তু আমরা নিয়মিত সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। আর এই পরিস্থিতিতেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরকারিভাবে ঘোষণা করেছেন যে নেহেরুজির পাশ করা ইমিগ্রেন্টস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950, I repeat, ইমিগ্রেন্টস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950 পুরোপুরিভাবে কার্যকর করা হবে। এবং এই আইন অনুসারে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের 24 ঘন্টার মধ্যে আসাম ছাড়ার আদেশ জারি করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইন কার্যকর করার ঘোষণা দেওয়ার পর মাত্র 24 ঘন্টার মধ্যেই প্রশাসন প্রতীকীভাবে 5 জন অনুপ্রবেশকারীকে শনাক্ত করে আসাম থেকে বের করে দিয়েছে, মানে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এখন মূল প্রশ্ন হচ্ছে, এই আইনে আসলে ঠিক কী আছে? কেন এটা নিয়ে কিছু মিডিয়া মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছে? আর এই আইন নিয়ে সুপ্রিম কোর্টেরই বা অবস্থানটা ঠিক কী? তাই চলুন প্রথমেই জানি ইমিগ্রেন্ট এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950 আসলে কি। দেখুন, এই আইনটি তৈরি করা হয় দেশভাগের পরপরই, মানে 1950 সালে। তখনও লাখো লাখো মানুষ পূর্ব পাকিস্তান থেকে অবৈধভাবে আসামে ঢুকছিল। একদিকে শরণার্থী আর অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভিড়ে আসামের জনসংখ্যার ওপরে তীব্র চাপ তৈরি হচ্ছিল। আর সেই কারণে জরুরিকালীন ভিত্তিতে কেন্দ্র সরকার আসামকে একটা বিশেষ ক্ষমতা দেয়। এই বিশেষ ক্ষমতা অনুযায়ী আসাম সরকার যদি কাউকে ইললিগাল ইমিগ্রেন্টস হিসেবে শনাক্ত করে, তাহলে কোর্ট বা ট্রাইব্যুনালের দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই তাকে 24 ঘন্টার মধ্যেই ওই অবৈধ অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করা যাবে। আর এই আইনের 4
চারটে পয়েন্ট খুব ভালোভাবে একটু খেয়াল করতে হবে। এক, যদি আসাম সরকার তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত বা শনাক্ত করে। দুই, তাকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়া করা যাবে এবং এর জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার দরকার হবে না আসাম সরকারের। এবং তিন, এর জন্য ওই অবৈধ অনুপ্রবেশকারীকে কোনো রকমভাবে আত্মপক্ষ সমর্থনের জন্য আদালত বা ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। আর চার, এই আইনটা কেবলমাত্র আসাম রাজ্যের জন্য তৈরি একটা বিশেষ আইন। আশা করি এই চারটে পয়েন্ট আপনারা বুঝলেন। তবে এখানে একটা প্রশ্ন কিন্তু মুখে মুখে ফিরছে, সেটা হলো যে এরকম একটা ব্রহ্মাস্ত্র আইন থাকতেও এতদিন কেন আসামে এই আইনটার কোনো প্রয়োগ হয়নি। দেখুন, এই প্রশ্নটা সোজাসাপটা হলেও এর উত্তরটা কিন্তু মোটেও সোজাসাপটা নয়, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে তৎকালীন কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক এবং ঐতিহাসিক নাটকীয়তা। নেহরুজি এই আইনটি পাশ করলেও যখন আসামের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ এই আইনটাকে প্রয়োগ করতে যাচ্ছিলেন, তখন নেহরুজি নিজে তাকে বাধা দেন। অবাক হচ্ছেন যে কেন নেহরুজি বাধা দিলেন? নিশ্চয়ই জানতে চাইছেন যে কেন এরকমটি করলেন নেহরুজি। এটা বুঝতে হলে দেশভাগের পরে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর মধ্যে ঐতিহাসিক নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। নেহরু লিয়াকত চুক্তি অনুযায়ী দুই দেশের সরকার তাদের নিজের দেশে থাকা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিল। এখন পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ আর পারসিকদের কীরকম নিরাপত্তা দেওয়া হয়েছিল সেটা কম বেশি আমরা সকলেই জানি। দেশভাগের পরে পাকিস্তানে থেকে যাওয়া হিন্দুদের ওপরে কীরকম নির্মম অত্যাচার করা হয়েছিল সেটা কারোরই অজানা নয়। পূর্ব পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের ওপরে নিয়মিত অত্যাচার, ধর্ষণ, হত্যা ঘটেছিল। এমনকি 1971-এ পাকিস্তান আর্মি বেছে বেছে হিন্দু নিধনযজ্ঞ করেছিল, এটাও কিন্তু আমরা সবাই জানি। আসলে জিন্না আর লিয়াকতরা যে যুগ যুগ ধরেই বিশ্বাসঘাতক, এ কথা কারোরই অজানা নয়। কিন্তু ভালো মানুষ নেহরু নিজের দেশে নেহরু লিয়াকত চুক্তিটাকে অক্ষরে অক্ষরে পালন করে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছিল, এটাও আমরা জানি। আর নেহরুর এই দুর্বলতার সুযোগ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নেহরুর ওপরে প্রচণ্ড চাপ তৈরি করেছিল। লিয়াকত আলী নেহরুকে অভিযোগ করেন যে ইমিগ্রেন্টস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950 প্রয়োগ করে আসাম সরকার বেছে বেছে সংখ্যালঘু মুসলমানদের আসাম থেকে তাড়িয়ে দিচ্ছে। অতএব এই আইনটা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। বুঝতে পাচ্ছেন, ভূতের মুখে রাম নাম। আর লিয়াকতের এই অভিযোগ শুনে ভালো মানুষ নেহরু সেই সময় নেহরু লিয়াকত প্যাকের বাধ্যবাধকতার কথা বলে আসাম সরকারকে বলেছিলেন যে এই আইনটা ব্যবহার না করতে। ফলে এই আইন পাশের পর শুরুর দিকে কয়েকটা মাস মাত্র এই আইনটাকে প্রয়োগ করা হলেও পরবর্তীকালে নেহরুর অনুরোধে তৎকালীন আসাম কংগ্রেস সরকার এই আইন নিয়ে আর খুব বেশি দূর এগোয়নি। ফলে আইন থাকা সত্ত্বেও 7 দশকের বেশি সময় ধরে এই আইনটা শুধুমাত্র কাগজ কলমেই সীমাবদ্ধ ছিল। তবে এখন আসাম সরকার বলছে যে 75 বছর ধরে দেশ যে সমস্যার সমাধান করেনি, এখন তা ওই আইন অনুযায়ী করা হবে। এবং সুপ্রিম কোর্টও মন্তব্য করেছে যে এই আইন এখনও কার্যকর, এখনও বৈধ, অর্থাৎ এর কোনো সাংবিধানিক বাধা নেই প্রয়োগ করার ক্ষেত্রে। আর সুপ্রিম কোর্টের এই রকম মন্তব্যের পর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসাম জুড়ে এই আইনকে লাগু করতে একেবারে উঠে পড়ে লেগেছে। আশা করি এই অবধি আপনারা বিষয়টা বুঝলেন। এবার আসি আইনের মূল কাঠামো এবং কাজকর্মে, মানে ইমিগ্রেন্টস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950 কিভাবে বাস্তবে কাজ করে। প্রথমে জানবো এই আইনের ক্ষমতাটা ঠিক কার হাতে। দেখুন,
ভারতের নাগরিকত্ব বিষয়টা পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনে, কিন্তু এই বিশেষ আইনে কেন্দ্র সরকার তার ক্ষমতা আসাম সরকারকে ডেলিগেট করেছে। আর আসাম সরকার আবার এই ক্ষমতাটাকে জেলা প্রশাসন অর্থাৎ জেলা কমিশনারদের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু এই মুহূর্তে আসামের জেলাগুলোর জেলা কমিশনারের হাতে রয়েছে। এবার প্রশ্ন হলো কাদেরকে বের করে দেওয়া যাবে এবং এর ভিত্তি বা গ্রাউন্ড ঠিক কী কী। দেখুন, এই আইন ইচ্ছে মতো কাউকে দেশ ছাড়া করার কোনো রকমের অনুমতি দেয় না। শুধুমাত্র সেই সব ব্যক্তিকেই দেশ থেকে বের করে দেওয়া যাবে যারা অবৈধ অভিবাসী এবং যাদের উপস্থিতি আসাম এবং ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকি বলে মনে করা হচ্ছে। অর্থাৎ শুধু বাংলাদেশি হওয়ায় যথেষ্ট নয়, অবৈধ প্রবেশ আর নিরাপত্তা ঝুঁকি দুটোই প্রমাণিত বা আর্গুয়েবল হতে হবে। আশা করি বিষয়টা বুঝলেন। এবার আসি 3 নম্বর পয়েন্টে, এক্সপালশন অর্ডারটা কি। দেখুন, এক্সপালশন অর্ডার এর বাংলা হলো বহিষ্কারের নির্দেশ বা দেশ ত্যাগের আদেশ। অর্থাৎ যখন ডিসি বা ডিস্ট্রিক্ট কমিশনার কাউকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেন, তখন তিনি তাকে একটা এক্সপালশন অর্ডার দেন। আর এই এক্সপালশন অর্ডার বা আদেশের বৈশিষ্ট্য হলো মাত্র 24 ঘন্টা সময় দেওয়া হয়, একটা নির্দিষ্ট রুট বা রাস্তা দেখিয়ে দেওয়া হয় যেখান দিয়ে তাকে বাংলাদেশে ফিরে যেতে হবে। 24 ঘন্টার পরেও যদি ওই ব্যক্তি ভারতে থাকে তাহলে 3 বছরের জেল বা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, জরিমানা করা হবে, আর তারপরে ডিপোর্টেশন বা দেশ থেকে তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই 3টে করা একেবারে বাধ্যতামূলক বলা হয়েছে এই আইনে। অর্থাৎ একবার এই এক্সপালশন অর্ডার জারি হলে পালানোর আর কোনো রাস্তা নেই। আশা করি বিষয়টা বুঝলেন। এখন 4 নম্বর পয়েন্টে আমরা জানবো যে কে এই আদেশকে বাস্তবায়ন করেন। আগেই বলেছি ভারতের নাগরিকত্ব বিষয়টা পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনে, কিন্তু এই বিশেষ আইনে কেন্দ্র সরকার তার ক্ষমতা আসাম সরকারকে ডেলিগেট করেছে। আর আসাম সরকার আবার এই ক্ষমতাটাকে তার জেলা প্রশাসন অর্থাৎ জেলা কমিশনারদের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু জেলা কমিশনারদের হাতেই রয়েছে। অর্থাৎ কোনো কোর্ট, কোনো ফরেন ট্রাইব্যুনাল, কোনো এনআরসি কোনোটাই লাগবে না। ডিস্ট্রিক্ট কমিশনার যদি মনে করেন যে ওই ব্যক্তি অবৈধ অভিবাসী এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছে, তাহলেই তাকে সরাসরি 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে। আশা করি বিষয়টা বুঝলেন। এবার 5 নম্বর পয়েন্টে আমরা জানবো কারা এই আইনের আওতার বাইরে রয়েছে, আই মিন এক্সেপশন ক্লজেসগুলো কি কি। দেখুন, পার্টিশনের সময় পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ থেকে যারা দাঙ্গা, ধর্মীয় নির্যাতন বা জীবনহানির ভয়ে ভারতে এসেছিলেন তাদেরকে কিন্তু কোনো অবস্থাতেই ফেরত পাঠানো হবে না, কারণ তখন পাকিস্তানের সংখ্যালঘুদের ওপরে তীব্র অত্যাচার চলছিল। সেই মানবিক কারণেই এই বিশেষ ছাড়টাকে কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পারসিক এই 6টি ধর্মের যারা ভারতে আসবে তারা প্রত্যেকেই শরণার্থী। আর একবার বলছি, তারা প্রত্যেকেই শরণার্থী। আর শরণার্থীদের শরণ দেওয়া আমাদের রাষ্ট্রীয় কর্তব্য। তাই শরণার্থীদের ওপরে এই আইনটা কোনোভাবেই প্রযোজ্য নয়, কেবলমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের ওপরে এই আইনটা প্রযোজ্য। আশা করি বিষয়টা বুঝলেন। এবার 6 নম্বর পয়েন্টে আমরা জানবো কেন এই আইনকে এতটা স্পেশাল বা এতটা বিশেষ একটা আইন বলা হচ্ছে। দেখুন, এই আইন স্পেশাল কারণ অন্যান্য অভিবাসন আইনগুলোর মধ্যে এখানে কোনো দীর্ঘ কোর্টের কেস নেই, কোনো ট্রাইব্যুনালের 5-10 বছরের দেরি নেই, কোনো রকমের এনআরসি প্রক্রিয়ার জটিলতা নেই। এখানে সব কিছুই খুব সরাসরি হবে, ডিরেক্ট অ্যাকশন নেওয়া হবে। মানে ডিস্ট্রিক্ট কমিশনার চিহ্নিত করবেন, এক্সপালশন অর্ডার জারি করবেন, আর 24 ঘন্টার মধ্যে ওই অবৈধ অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝলেন। তবে এখানে একটা কথা বলে রাখি যে এই আইনটার কথা আসাম সরকার যে শুধু মুখে মুখে বলছেন এরকমটা কিন্তু নয়। অলরেডি আসাম সরকার এটাকে কার্যকারী করতেও শুরু করেছে।
হয়েছে। যেমন আসামের শোণিতপুর জেলার একটা উদাহরণ দেওয়া যাক। হেমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পর শোণিতপুর জেলার ডিস্ট্রিক্ট কমিশনার প্রথম 5 জনকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করে। এরা 2টি পরিবারের 4 জন নারী এবং এর মধ্যে 1 জন পুরুষ সদস্য রয়েছে। এই 5 জনকে ডিসি সরাসরি বলেন যে 24 ঘন্টার মধ্যে এই রুট দিয়ে বা এই রাস্তা দিয়ে বাংলাদেশে ফিরে যান, যতটুকু মালপত্র নিতে পারেন ততটুকু নিয়ে যান। এখন প্রশ্ন হলো 24 ঘন্টায় কিভাবে চিহ্নিত করা গেল যে এরা বাংলাদেশি, ভারতীয় নয় এবং অবৈধ অনুপ্রবেশকারী? এর উত্তরটা খুব সোজা। এই 5 জনকে ফরেনার্স ট্রাইব্যুনাল নাম্বার 2 থেকে আগেই অর্থাৎ 2025 সালেই বিদেশি হিসাবে ঘোষণা করা হয়েছিল। তাদের কোনো ভারতীয় নাগরিকত্ব নেই, এটা আইনগতভাবে একেবারেই প্রমাণিত। আর তাই ডিস্ট্রিক্ট কমিশনারের সামনে সন্দেহের কোনো জায়গাই ছিল না। আদালতের নতুন অনুমোদনেরও দরকার পড়েনি, কারণ ট্রাইব্যুনালের ঘোষণা আগেই কিন্তু বিদ্যমান ছিল যে এরা অবৈধ ঘুষপেঠিয়া বা অবৈধ অনুপ্রবেশকারী। এভাবে আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে কিন্তু তাদেরকে বের করে দেওয়া সম্ভব হয়েছে। আশা করি এই অবধি বোঝা গেল। আর এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে অসমকে কেন্দ্র সরকার বিশেষ একটা ক্ষমতা দিয়েছে যাতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে কোনো রকমের বা কোনো ধরনের কূটনৈতিক সমন্বয়ের প্রয়োজন না হয়। সাধারণত কি হয় আপনারা নিশ্চয়ই জানেন, ভারত যদি বাংলাদেশকে জানায় যে কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রহণ করতে হবে, তখন বাংলাদেশ অনেক সময় বলে যে এরা তো বাংলাদেশি নাগরিক নয়, এদেরকে তো আমরা চিনি না, এদের দায়িত্ব বাংলাদেশ নিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। ভারত ও বাংলাদেশের এই কূটনৈতিক টানপোড়েনেই ফেরত পাঠানোর প্রক্রিয়া কিন্তু বারবারই আটকে থাকে। কিন্তু এই আইনে সেই জটিলতা নেই, কোনো সমন্বয়ের দরকার নেই। প্রশাসন কাউকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে আইডেন্টিফাই করে দিলেই তাকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে 24 ঘন্টার মধ্যে দেশ থেকে বের করে দেওয়া হবে। না গেলে জোর করে পুশ ইন করা হবে। এই প্রক্রিয়ার জন্য বাংলাদেশ থেকে আগাম কোনো অনুমতি লাগবে না। অর্থাৎ নিয়মটা খুবই সরল, নিয়মটা খুবই স্ট্রং। আশা করি বুঝলেন। তবে এই আইনের একটা সমালোচনাও কিন্তু হচ্ছে। সমালোচনাটা হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগে। প্রশ্ন উঠছে ডিউ প্রসেসটা কোথায়? যদি জেলা প্রশাসন কাউকে ধরে 24 ঘন্টার মধ্যে ফেরত পাঠিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি কিভাবে প্রমাণ করবে যে তিনি ভারতের বা আসামের নাগরিক? এত কম সময়ে তো ভুল হওয়ারও সম্ভাবনা থেকে যায়, তাই নয় কি? আর একটা উদ্বেগ রয়েছে, সেটা হলো কমিউনাল বায়াস। সমালোচনা উঠছে যদি কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হয় তখন কি হবে? এই সব প্রশ্নগুলো ওঠাটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু সমালোচনাকারীরা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনটা চোখে দেখতে পাচ্ছেন না। সেটা হলো সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এই আইনকে বৈধতা দিয়েছেন। 2024 সালের একটা গুরুত্বপূর্ণ রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছেন ইমিগ্রেন্টস এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950-কে সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এর সেকশন 6A এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এর মানে কি? দেখুন, কে অবৈধ অভিবাসী কে নয় এই সিদ্ধান্ত জেলা প্রশাসক নেবেন না। এই ক্ষমতা একমাত্র ফরেনার্স ট্রাইব্যুনালের হাতে রয়েছে। আর ট্রাইব্যুনাল কাউকে যদি বাংলাদেশি হিসাবে ঘোষণা করে তবেই জেলা প্রশাসক তাকে পুশ ইন করতে পারবে, যেটা আসামের শোণিতপুর জেলার 2টি পরিবারের ক্ষেত্রে হয়েছে। এর আগে আমি বলেছি এই 5 জনকে ফরেনার্স ট্রাইব্যুনাল নাম্বার 2 আগে থেকেই 2025 সালে বিদেশি হিসাবে ঘোষণা করে দিয়েছিল। আর তারপর ডিস্ট্রিক্ট কমিশনার এই 5 জনকে 24 ঘন্টার মধ্যে বের করে দিয়েছে। আশা করি আইনের মারপ্যাচটা আপনারা বুঝতে পারলেন। তাছাড়া 2025 সালের সেপ্টেম্বরে এই আইনের প্রয়োগ নিয়ে একটা SOP মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরও কিন্তু বের করা হয়েছে, যেখানে স্পষ্ট নির্দেশ রয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশনাকে অনুসরণ করেই প্রশাসন কাজ করবে। অর্থাৎ জেলা কমিশনার তখনই কাউকে বাংলাদেশে পাঠাবেন যখন ফরেনার্স ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে
তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ঘোষণা করবে। আশা করি বিষয়টা পরিষ্কার হলো। তাই যে সমস্যাটা উঠছে সেটা বাস্তবে খুব একটা বড় বিষয় নয়, যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা এই আইনে কিন্তু রাখা রয়েছে। যাই হোক, আসামে এরকম একটা আইন প্রয়োগ হচ্ছে দেখে সকলের মনে মনেই এখন লাখ টাকার প্রশ্ন একটাই, যে এই আইন কি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা সম্ভব হবে? মানে পশ্চিমবঙ্গেও কি এরকম কঠোর আইন আনা হবে? দেখুন, এর উত্তরে বলতে হয় 1950 সালে পাশ হওয়ার সময় এই আইনটি মূলত শুধুমাত্র আসামের জন্যই তৈরি করা হয়েছিল। অর্থাৎ আইনটি আসামের জন্য তৈরি করা একটা বিশেষ আইন। তবে কেন্দ্র সরকার চাইলে পশ্চিমবঙ্গের জন্যও এরকম কোনো আইন তৈরি করে দিতেই পারে, কারণ পশ্চিমবঙ্গ আসামের মতো বাংলাদেশের সীমান্ত ঘেঁষা একটা রাজ্য, এবং পশ্চিমবঙ্গেও আসামের মতো অবৈধ অনুপ্রবেশের আগুন একই রকমভাবেই জ্বলছে। তাই যদি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে এটা চায়, অথবা কেন্দ্র যদি মনে করে পশ্চিমবঙ্গকেও একই ক্ষমতা দেওয়া যায়, তাহলে দিতে পারে। যেহেতু বাস্তবায়ন করে রাজ্য সরকার, তাই রাজ্য চাইলে এই আইনের সুবিধাটা নিতেই পারে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এরকম কোনো আইন চাইবে কিনা বা সেটাকে বাস্তবায়িত করবে কিনা, সেটা একান্তই পশ্চিমবঙ্গ সরকারের উপর নির্ভর করছে। আপনি কি মনে করেন আসামের মতো ভারতের অন্যান্য রাজ্যেও এরকম বিশেষ আইন আনা উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করবেন, নিশ্চয়ই এই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপে বা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।